ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৮ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ মাশরাফির দলের। ষষ্ঠবারের মতো শিরোপা জিতল টিম ইন্ডিয়া। বিশ্বব্যাংকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পাটকল বন্ধ করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। পাটকে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণা। এক সপ্তাহের বেশি যন্ত্রণায় ভুগে মারা গেলেন রাজধানীর উত্তরার গ্যাস বিস্ফোরণে দগ্ধ সুমাইয়া। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি স্বজনদের। রাজধানীর মগবাজারে জোড়া খুনের মামলায় এমপি পুত্র রনির বিরুদ্ধে অভিযোগ গঠন। সাক্ষ্য গ্রহণ 11 এপ্রিল। এবং অভিবাসন বিষয়ে সহায়তায় লাইসেন্স নেই এমন ব্যক্তি, প্রতিষ্ঠান ও ভুয়া আইনজীবীদের বিরুদ্ধে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি রামিম হাসান। এটি হচ্ছে আয়ুর ব্রাশ এবং আমন্ড প্রোটিন যুক্ত ন্যাচারালি ব্ল্যাক হেয়ার। ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৮ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হলো মাশরাফির দলের। আর সবচেয়ে বেশি ষষ্ঠবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের ট্রফি হাতে তুলল ভারত। মিরপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করে মাহমুদুল্লাহ সাব্বিরের ব্যাটে ভর করে 5 উইকেটে 120 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় স্বাগতিকরা। জবাবে শুরুটা ভালো না হলেও ধাওয়ান কোহলির ব্যাটে চড়ে 2 উইকেট হারিয়ে জয় পায় ভারত। ম্যাচ সেরা হয়েছেন শিখর ধাওয়ান এবং সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশের সাব্বির রহমান। বাঙালি প্রাণে বৃষ্টি মানেই নতুন প্রাণের সঞ্চার, সব ভুলে আনন্দ মঞ্চে মেতে ওঠা। তবে কখনো আবার এই বৃষ্টি আনন্দের মঞ্চে ফেলে বিষাদের কালো ছায়া। এশিয়া কাপের ফাইনালের আগেও হঠাৎ করে আঘাত অনাকাঙ্ক্ষিত এই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, যাতে 5 ওভার কমিয়ে ম্যাচ আনা হয় 15 ওভারে। টস ভাগ্যে হেরে ব্যাট করতে নেমে প্রথম 4 বলে কোনো রান তুলতে পারেননি 2 ওপেনার তামিম ও সৌম্য। ওভারের পঞ্চম বলে 1 রান করে রানের খাতা খোলেন তামিম। তবে শেষ বলে সৌম্যর 4-এ প্রাণ ফিরে আসে পুরো শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সন্ধ্যার ভয়াল বৃষ্টির দুঃস্বপ্ন ভুলে নেচে ওঠেন ক্রিকেট পাগল সমর্থকরা। সৌম্য ও তামিম দিচ্ছিলেন বড় সংগ্রহের ইঙ্গিত, কিন্তু দলীয় 27 রানে টাইগার শিবিরে প্রথম আঘাত নেহরার। পান্ডের হাতে ক্যাচ দিয়ে 14 রানে ফিরে যান সৌম্য। এরপর তামিমের কাঁধে আশার মশাল থাকলেও তা জ্বালাতে দেননি বুমরাহ। দুর্দান্ত ফর্মে থাকা এই পেসারের বলে মাত্র 13 রানে আউট হয়েছেন তামিম। আসরটার মোটেও সুখকর হয়নি সাকিব আল হাসানের। শ্রীলঙ্কার বিপক্ষে 32 রান ছাড়া আর কোনো ম্যাচেই জ্বলে ওঠেনি সাকিবের ব্যাট। এ ম্যাচেও প্রত্যাশার সঙ্গে হয়নি প্রাপ্তির মেলবন্ধন। অশ্বিনের বলে বুমরার হাতে ক্যাচ দিয়ে সাকিব বিদায় নিয়েছেন 21 রান করে। এরপর জাদেজার 1 ওভারে পরপর 2 বলে অভিজ্ঞ মুশফিক ও অধিনায়ক মাশরাফির বিদায়ে ভেঙে পড়ে টাইগারদের ব্যাটিং মেরুদণ্ড। সেই মেরুদণ্ডে আশার প্রলেপ দেন আগের ম্যাচের জয়নায়ক মাহমুদুল্লাহ ও সাব্বির। দুজনে মিলে গড়েন 45 রানের জুটি। আর তাতেই 5 উইকেটে 120 রানের স্কোর পায় বাংলাদেশ। 30 বছরের অপেক্ষার অবসান ঘোচাতে প্রয়োজন ছিল একটি জয়, কিন্তু প্রতিপক্ষের নাম যে ভারত। টি-20 সাম্রাজ্যের রাজা তারা। ধোনির দলের সামনে 121 রানের লক্ষ্য ছুড়ে দিয়ে লড়াইয়ে নেমে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় 5 রানে রোহিত শর্মাকে ফিরিয়ে দিয়ে পুরো জাতিকে স্বপ্নের রাজ্যে নিয়ে যান আলামিন। কিন্তু শিখর ধাওয়ান ও বিরাট কোহলির 94 রানের দারুণ জুটিতে ভেঙে পড়ে স্বপ্নযাত্রা। 60 রান করে ধাওয়ান তাসকিনের শিকার হলেও বাকি কাজটুকু সেরে ফেলেন ধোনি ও কোহলি। আর তাতেই 7 বল হাতে রেখে ষষ্ঠবারের মতো এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব মুকুট জয় করে ভারত। শায়লা পারভিন, সময় সংবাদ। এদিকে ট্রফি ছোঁয়ার দূরত্বে গিয়েও ফাইনালে হারায় হতাশ ক্রিকেট সমর্থকরা। তবে তারা প্রশংসা করেছেন মাশরাফি বাহিনীর। সেই সঙ্গে ওয়ার্ল্ড টি-20তেও বাংলাদেশ ভালো করবে বলে প্রত্যাশা তাদের। ভালো ছিল জাতীয় এবং বিশ্বজুড়ে বাংলাদেশের ক্রিকেট একটি নির্দিষ্ট একটা ভালো অবস্থানে অবস্থান করছে। আমাদের ভাগ্য ঘটেছে, এটা আমাদের মেনে নিতে হবে। মাশরাফি ভাইদেরকে অনেক বেশি থ্যাঙ্ক, অনেক বেশি ধন্যবাদ। ওরা যেন আরো ভালো খেলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন যেন হতে পারে। টি-20 অনেক দূর এগিয়ে গেছে। আমরা চাই টি-20 বিশ্বকাপ আমরা আরো ভালো খেলি। বাংলাদেশ ফাইনাল খেলছে, এটাই অনেক বেশি। মাশরাফিকে অনেক অনেক ধন্যবাদ। ওনার মতো অধিনায়ক বাংলাদেশ আর পাবে না। দেশকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি খেলা খেলার জন্য। আরো এগিয়ে যাক, এটাই চাই। খুবই আমি কষ্ট পাইতেছি যে এই বাংলাদেশ এইভাবে হারিয়ে যাবে আমি কোনোদিন কল্পনা করিনি। বাংলাদেশ খুবই ভালো খেলছে, তারপরেও একটাই ব্যথা নিয়ে এখন চলে যেতে মনটা খুবই খারাপ যে বাংলাদেশ হারিয়ে গেল ইন্ডিয়ার কাছে। অন্যান্য প্রসঙ্গ,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি সরকার দেশের পাট কলগুলো বন্ধ করে দিয়েছিল। রোববার পাটজাত পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। এ সময় পাটকে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণা করে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে পাটকলগুলোকে যুগোপযোগী করার কথা বলেন তিনি। বাংলাদেশের পাটের খ্যাতি বিশ্বজোড়া। একসময় পাটকে বলা হতো দেশের প্রধান অর্থকরী ফসল। বাংলার সোনালী আঁশের গৌরব যখন হারিয়ে যেতে বসেছিল, তখন পাটের ব্যবহার আরো বাড়াতে করা হয় নতুন আইন। পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010-এর সফল বাস্তবায়নে অবদান রাখায় পাট মন্ত্রণালয় সম্মাননা জানায় 41 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। পাটের বহুমুখী ব্যবহারকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও পরনে ছিল পাটের শাড়ি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশের পাট শিল্পকে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে গিয়েছিল বিএনপি জামাত সরকার। বাংলাদেশে পাট কলগুলো বন্ধ করে দেবে এবং গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে শ্রমিকদের বিদায় দেবে। এই গোল্ডেন হ্যান্ডশেক এবং পাট শিল্প বন্ধ করার কথা বলে এখান থেকে মোটা টাকা নিয়ে আসলো। ফলাফলটাই ছিল যে 2.5 লক্ষ বেল পাট রপ্তানি বিদেশে বন্ধ হয়ে যাবে। একই মেমোয়ারে ভারতের সাথে ওয়ার্ল্ড ব্যাংকের যে চুক্তি, সেটা ছিল ভারত নতুন পাট কল তৈরি করবে এবং 2.5 লক্ষ বেল পাট তারা বিদেশে রপ্তানি করবে। মৃতপ্রায় পাট শিল্পের পুনরুজ্জীবনে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন শেখ হাসিনা। অন্য সব পণ্য যার সঙ্গে কৃষির সাথে একটু সম্পর্ক, সেগুলি কৃষি পণ্য হিসেবে বিশেষ সুবিধা পায় আর পাট পায় না, এটা অত্যন্ত দুঃখজনক। আমি আজকে একটা ঘোষণা দিতে চাই যে আমাদের পাট উৎপাদন এবং পাটকে আমরা কৃষিজাত পণ্য হিসেবেই বিবেচনা করব। ইতিমধ্যে যে মিলগুলি আমরা চালু করে দিয়েছি, সেগুলি যাতে লাভজনক হয় সে ব্যাপারে সকলেই যত্নবান হবেন। আমরা আমাদের যেমন সকলে বেতন ভাতা বাড়িয়েছি, আমরা মজুরি কমিশনও ঘোষণা দেব, যাতে করে আমাদের শ্রমিকদেরও সমস্যা দূর হয়। পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাট পণ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। ভেন্যু বরাদ্দ পেলেও বিএনপির কাউন্সিল নিয়ে সংশয়ে নেতাকর্মীরা, গণগ্রেফতার ও পুলিশি বাধার আশঙ্কা। এবং হবিগঞ্জে 4 শিশু হত্যার ঘটনায় পুলিশের গাফিলতির উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা, এসআই বরখাস্ত, ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ। যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাশেম আলীর মামলার আপিলের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। একই সঙ্গে এই মামলাকে কেন্দ্র করে প্রধান বিচারপতিকে জড়িয়ে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আর সাবেক আইনমন্ত্রী বলেছেন, 8 মার্চ মীর কাশেম আলীর মামলার আপিলের রায়ের দিন ধার্য থাকায় এই পর্যায়ে কোনো ধরনের বক্তব্য দেয়া সমীচীন হবে না। আলবদরের অন্যতম শীর্ষ নেতা মীর কাশেম আলীর আপিল শুনানিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। এক যুদ্ধাপরাধীর মামলার শুনানিতে প্রধান বিচারপতির এমন মন্তব্য নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। শনিবার রাজধানীতে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির এক অনুষ্ঠানে দাবি ওঠে কাশেম আলীর আপিল পুনঃশুনানির এবং মামলা থেকে প্রধান বিচারপতির সরে দাঁড়ানোর। এর প্রেক্ষিতে রোববার মীর কাশেম আলীর মামলা নিয়ে প্রধান বিচারপতিকে জড়িয়ে বিরূপ মন্তব্য থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানালেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আগামী 8 তারিখে রায়ের জন্য ধার্য আছে, ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য এবং এইটা বিচারালয়ের প্রতি, প্রধান বিচারপতির প্রতি এই ধরনের কোনো উক্তি না করার জন্য। এই ধরনের উক্তি করলে আমাদের ন্যায় বিচার ব্যাহত হবে এবং আমরা যুদ্ধাপরাধের মামলা যেই সার্থকতার সাথে এগুলো সম্পন্ন করে এসেছি সেগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আর সাবেক আইনমন্ত্রীর মত 8 মার্চ কাশেম আলীর রায়ের দিন ধার্য থাকায় এ পর্যায়ে মামলা নিয়ে কোনো ধরনের মন্তব্য বা বিতর্ক সৃষ্টি করা সমীচীন নয়। বিচার কাজটা সমাপ্ত না হওয়া পর্যন্ত কোনো পক্ষেরই আমার মনে হয় বিচারকে নিয়ে এরকমভাবে পাবলিক স্টেটমেন্ট দেওয়া বা এটা আবার মিডিয়াতে প্রকাশ করা এটা সমীচীন না। এদিকে মীর কাশেম আলীর মামলাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি সম্পর্কে দেওয়া বক্তব্য বিচার বিভাগের প্রতি অবমাননার শামিল মন্তব্য করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামও বলেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে যায় বা জনগণের বিপক্ষে যায় অথবা বিচারের সময় আদালতের কোনো বক্তব্য কোনো এক পক্ষে যায়, এমন বক্তব্য থেকে বিরত থাকাই ভালো।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় একথা বলেন তিনি। এইরকম সাবভার্সিভ কথা বলে আদালত আমাকে সুযোগ করে কেন দিলেন? জাতির পক্ষে ক্ষতিকর বা রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর কোনো বক্তব্য, বা আমরা মনে করি আইনের দৃষ্টিতে মনে করি কোনো এক পক্ষ কোনো এই যে বক্তব্য যাবে, এই রকম বক্তব্য হচ্ছে সাবভার্সিভ বক্তব্য, যেটা আদালত রাখতে পারেন না। আমি সেই সাবভার্সিভ বক্তব্যের বিরুদ্ধে আমি কথা বলেছি, কিন্তু আমি কোনো সাবজুডিস ম্যাটারে কথা বলি নাই। আমাদের মাননীয় বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল সাহেব, তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই সাবভার্সিভ উক্তি যখন আদালত করলেন, তাকে তো রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে তাকে বাধা দেওয়া উচিত ছিল। তিনি কেন সেই দায়িত্বটা পালন করলেন না? এবার প্রবাসের খবর। অভিবাসন বিষয়ে সহায়তার জন্য ইমিগ্রেশন বোর্ড অব আপিলের লাইসেন্স নেই এমন ব্যক্তি, প্রতিষ্ঠান ও ভুয়া আইনজীবীদের বিরুদ্ধে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। যে আইনজীবী পারিশ্রমিক নেয়ার পরও মক্কেলদের প্রয়োজনীয় আইনি সহায়তা করেন না, তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেরলিন রিভেরা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন এ বিষয়ে একটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রত্যাশীদের সহায়তার নামে ভুয়া প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে গেছে। বেআইনিভাবে ইমিগ্রেশন সহায়তায় লিপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য শুক্রবার নিউ ইয়র্কে স্টেট ডিপার্টমেন্টের ফরেন প্রেস সেন্টারে এসব বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন জেলা অ্যাটর্নির কার্যালয়ের ইমিগ্রেশন বিষয়ক যুগ্ম পরিচালক মেরলিন রিভেরা, নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশনের আইন বিষয়ক পরিচালক কামিল ম্যাকলার এবং যুক্তরাষ্ট্র সিটিজেনশিপ ও ইমিগ্রেশন বিভাগের নিউ ইয়র্কের পরিচালক ফিলিস কোভেন। ইমিগ্রেশন আবেদনে ভুলের খেসারত সারা জীবন দিতে হতে পারে। আমরা প্রক্রিয়া তাদের জন্য সহজ নয়। যারা নতুন এসেছেন এবং ইংরেজি শিখছেন, প্রতারকরা তাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করে। অনেক ভুয়া আইনজীবী আছেন যাদের এ বিষয়ে প্রাতিষ্ঠানিক সনদ নেই। এসব বিষয়ে ইমিগ্রেশন বিভাগ কাজ করছে। প্রতারণার দায়ে ইতোমধ্যেই অনেকে সাজা ভোগ করছেন বলে জানান সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেরলিন রিভেরা। গত 8 বছরে 4000 প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। আমাদের প্রধান লক্ষ্য প্রতারকদের বিরুদ্ধে তদন্ত করা এবং এ ধরনের অপরাধ যাতে না করতে পারে তার ব্যবস্থা নেওয়া। এছাড়াও ইমিগ্রেশন কোয়ালিশনের পরিচালক কামিল ম্যাকলার বলেন, বেশিরভাগ দেখা যায় নিজ দেশের মানুষের দ্বারাই প্রতারিত হন অভিবাসীরা। যে কোনো সমস্যা সরাসরি জানাতে অভিবাসীদের জন্য হটলাইন চালু আছে বলেও জানান তিনি। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভেন্যু বরাদ্দ পাওয়ায় প্রস্তুতিতে গতি এলেও ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠান নিয়ে সংশয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শেষ মুহূর্তে গণগ্রেফতার সহ অযাচিত পুলিশি বাধায় অনুষ্ঠান ভণ্ডুল হওয়ার আশঙ্কা করছেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। তারা বলছেন, বাধা পেরিয়ে কাউন্সিল হলে সমাপনী বক্তব্যে আন্দোলনের দিক নির্দেশনা দেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। সবশেষ 2009 সালের 8 ডিসেম্বর অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল। এর 6 বছর বাদে আগামী 19 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল। তারিখ ঘোষণার পর ভেন্যু বরাদ্দ নিয়ে অনিশ্চয়তা বিরাজ করলেও এখন তা কেটে গেছে। কাউন্সিলের জন্য রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন বরাদ্দ পাওয়ার বিষয়টি বৃহস্পতিবার গণমাধ্যমকে নিশ্চিত করে বিএনপি। কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এবং লিখিতও দিয়েছেন। শুক্রবার কাউন্সিল সংক্রান্ত বিভিন্ন উপকমিটির আহ্বায়করা পরিদর্শন করেন অনুষ্ঠানস্থল। ভেন্যু চূড়ান্ত হয়, প্রস্তুতি কর্মকাণ্ডে এসেছে গতি। তবে সম্ভাব্য লোক সমাগমের তুলনায় ভেন্যুটি আয়তনে ছোট হওয়ায় স্থান সংকুলান নিয়ে ভাবতে হচ্ছে দায়িত্বশীলদের। যে ভেন্যু আমরা চেয়েছিলাম সেই চিন্মৈত্রী, সেটা তো পাইনি। বসুন্ধরা কনভেনশন সেন্টারও আমরা চেয়েছিলাম, তা আমাদের পছন্দের কোনোটাই পাইনি। এটি মন্দের ভালো হিসাবে, যদিও স্থান সংকুলান খুব কম হবে, তবু এটি দিয়ে আমরা কাজ চালিয়ে নেব। অতীত অভিজ্ঞতা ও বর্তমান পরিস্থিতির বিভিন্ন উদাহরণ টেনে কাউন্সিল অনুষ্ঠান বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন দলের শীর্ষ নেতারা। কাউন্সিল শেষ না হওয়া পর্যন্ত বলা মুশকিল যে কাউন্সিলটা আমরা করতে পেরেছি বা করতে পারবো। আগের বার কাউন্সিলের সময় পার্টি অফিসে রেইড করে সেখান থেকে 150 নেতা কর্মীকে ধরে নিয়ে গিয়েছে, কাগজপত্র নিয়ে গিয়েছে। কল্প কাহিনী বানিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদের হয়রানি করার একটা সুযোগ তো সরকারের কাছে রয়েই গেছে। আশঙ্কা ও উদ্বেগের পরও কাউন্সিল সফল করতে প্রত্যয়ী দলের নেতারা। তারা বলছেন, এই সম্মেলন থেকেই নতুন করে আন্দোলনের ঘোষণা দেবেন বেগম খালেদা জিয়া। নেত্রীর যে সমাপনী বক্তব্য হবে, তাতে আগামী দিনে দল কোন পথে চলবে এবং সেই পথের সফলতার জন্য যে প্রয়োজনীয় রাজনৈতিক কৌশল
তার সম্বন্ধীয় বক্তব্য থাকবে বলে আমরা মনে করি। কাউন্সিল পরবর্তী আন্দোলন বাধা দিয়ে দমিয়ে রাখা যাবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন দলের এই দায়িত্বশীল নেতা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হলেন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে তারেক রহমানও দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। রোববার চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচন পরিচালনা কমিশনের প্রধান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সংবাদ সম্মেলনে এই ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এই ফলাফলের চূড়ান্ত অনুমোদন দেয়া হবে 19 মার্চ দলের জাতীয় কাউন্সিলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য যথাক্রমে বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমান একক বৈধ প্রার্থী হওয়ায় নির্বাচন কমিশন বেগম খালেদা জিয়াকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান পদে ও জনাব তারেক রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে আগামী 3 বছরের জন্য নির্বাচিত ঘোষণা করছে। গণতন্ত্রের নামে বিএনপির কাউন্সিল একটি তামাশায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 7 মার্চের জনসভা সফল করার জন্য রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় একথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, 1/11 কুশীলবদের বিচারের সামনে দাঁড় করানোর জন্য আলাদাভাবে কমিশন গঠন করা উচিত। সেই সঙ্গে আগামী 8 মার্চ মীর কাসেম আলীর সর্বোচ্চ সাজা দেখার জন্য নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান তারা। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অপপ্রচার চলছে। আমাদের শপথ নিতে হবে সাম্প্রদায়িক উগ্রবাদকে আমরা জনগণকে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে প্রতিহত করব। 1/11 ঘটনার জন্য প্রয়োজনীয় তদন্ত কমিশন গঠন করা হোক। এই তদন্ত কমিশনের মাধ্যমে তদন্ত করেই এর পিছনে যারা কুশলী ছিল তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইনের আওতায় আনা হোক। যারা আগামীকাল 7 মার্চ উদযাপন করবে না, তারা স্বাধীনতা চায় না, এখনো পাকিস্তানের পক্ষে বাংলাদেশের ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আরেকবার প্রস্তুতি নিতে হবে। প্রবাসী সময় আরো থাকছে। ইরাকের রাজধানী বাগদাদের কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত 60 জন নিহত, আইএসের দায় স্বীকার। 9 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন গ্যাসের আগুনে দগ্ধ মা সুমাইয়া আক্তার। রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চিকিৎসক জানান, লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বেলা 3:30টার দিকে মারা যান তিনি। এদিকে গ্যাসের আগুনে একই পরিবারের 5 জন দগ্ধ হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন স্বজনরা। সুমাইয়ার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালের বারান্দায় কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। স্বামী ও সন্তানের মৃত্যুর পর এবার মৃত্যুর কাছে হার মানলেন তিনিও। তবে গ্যাসে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে প্রশ্নবিদ্ধ করেছেন নিহতের স্বজনেরা। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা। কিচেনটা অ্যাজ ইউজুয়াল রয়ে গেছে, কিন্তু বেডরুমগুলো বাড়ানো হয়েছে। এটা কিচেন থেকে হয় না, এটা আমাদের একদম 100% কনফার্ম। সুষ্ঠু তদন্ত আমরা চাচ্ছি ইনশাআল্লাহ। কিভাবে হলো? 3টা 15 মিনিট আমার ভাবি সুমাইয়া খানম পৃথিবীর সব মায়া ত্যাগ করে চলে গেছেন। বরিশালে নবগ্রাম রোডের যে এখানে কবরস্থান আছে, মার্কাজ মসজিদে কবরস্থান, সেখানে দাফন করা হবে। চিকিৎসক জানিয়েছেন, শনিবার বিকেল থেকেই সুমাইয়ার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বিকেল 3:15 মারা যান তিনি। উনি লাইফ সাপোর্টে গিয়েছিলেন গতকালকে 12:15টার দিকে। যেগুলো টেস্ট কিংবা ECG সেগুলো করে আমরা কনফার্ম হয়েছে, তারপরে আমরা ডিক্লেয়ার করেছি যে উনি ফাইনালি আর নেই। গত 26 ফেব্রুয়ারি উত্তরায় রান্নাঘরে গ্যাসের চুলার বিস্ফোরণে দগ্ধ হন সুমাইয়া সহ একই পরিবারের 5 জন। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। মনুস্মৃতির 2 শিশু হত্যার পেছনে তাদের মা মাহফুজা মালেক জেসমিনের ব্যক্তিগত কোনো সম্পর্ক বা মনস্তাত্ত্বিক কোনো জটিলতা রয়েছে কিনা জিজ্ঞাসাবাদে সেই বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারের প্রশ্নের জবাবে একথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। তিনি জানান, মাহফুজাকে জিজ্ঞাসাবাদে মনোবিজ্ঞানীর সহায়তাও নেওয়া হচ্ছে।
মানুষের জটিল যে মনস্তত্ত্ব রয়েছে সেই জিনিসটাও আমরা মাথায় রাখছি। নিজের সন্তানকে হত্যা করে অন্যের দায় বাঁচানোর জন্য এত দৃঢ়তার সাথে সাধারণত বলে না, কারণ তিনি ইতিমধ্যেই মা হিসাবে কেউ তাকে আসলে মানে তার কি হবে না হবে তদন্তে বা আদালতের বিচারে কি হবে সেটি নয়, কিন্তু এমনি সোশ্যাল যে একটা কনসেপশন, একটা পারসেপশন তার সম্পর্কে তৈরি হলো, এই ঝুঁকিটা আসলে নেওয়াটাও কতটুকু বাস্তবসম্মত সেটি আসলে আমার মনে হয় বিবেচনার দাবি রাখে। রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় এমপি পুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। 11 এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। রোববার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুন নাহার আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। রনির সর্বোচ্চ সাজা দাবি করেছেন নিহতের পরিবার। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। অভিযোগ গঠনের আদেশের জন্য দিন ধার্য থাকায় সকালে ঢাকা মেডিকেলের প্রিজন সেল থেকে জোড়া খুনের মামলার একমাত্র আসামি রনিকে আদালতে হাজির করে পুলিশ। নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি চেয়ে আসামি পক্ষে আবেদন করা হলেও হত্যাকাণ্ডের সাথে রনির সম্পৃক্ততার প্রমাণ পেয়ে তা নাকচ করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। একজন রিকশা চালক এবং একজন সিএনজি চালক এরা মারা যায় ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায়, এবং তারা মারা যায় হচ্ছে এই অভিযুক্ত আসামির পিস্তল দিয়ে যে গুলি করা হয় সেই গুলিতেই তারা মারা যায়। এ মর্মে যেহেতু তার একার বিরুদ্ধেই এই অভিযোগটি, অতএব তার বিরুদ্ধে 302 ধারা মতে চার্জ গঠন হয়েছে। রনির লাইসেন্স করা পিস্তলের গুলিতেই দুজন নিহত হয় বলে আদালতে রনির 2 বন্ধুর জবানবন্দি রয়েছে। তবে মামলা থেকে অব্যাহতি চেয়ে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান আসামি পক্ষের আইনজীবী। রনি ঘটনাস্থল থেকে দিতে হয়নি, কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। আমরা রনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমরা বলবো তাকে পুলিশ টর্চার করে, তাকে নির্যাতন করে এই জবানবন্দি দিয়েছে। এটা ফ্র্যাঙ্কলি ছিল না। বিচারের দাবি জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা। আমি কি অন্যায় করছি? বিচার যে আমার বিচারটা যেন শুদ্ধভাবে ভালোভাবে করে এটুকুই। 2015 সালের 13 এপ্রিল গভীর রাতে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় ট্রাফিক জ্যামে আটকে পড়লে গাড়ি থেকে নেমে গুলি ছোড়েন সরকার দলীয় এমপি পিনু খানের ছেলে রনি। তার গুলিতেই রিকশা চালক হাকিম ও অটোরিকশা চালক ইয়াকুব আলী নিহত হন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম 15 এপ্রিল রমনা থানায় একটি হত্যা মামলা করেন। কয়েক মাস পর পুলিশি তদন্তে এই হত্যাকাণ্ডের সঙ্গে রনির সম্পৃক্ততা বের হয়ে আসলে তাকে গ্রেফতার করে পুলিশ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। হবিগঞ্জে 4 শিশু হত্যার ঘটনায় পুলিশের গাফিলতি উল্লেখ করে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম রোববার পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনে বাহুবল থানার এসআই জিয়াউদ্দিনকে বরখাস্ত ও ওসি আব্দুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। এর আগে এই ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ উঠলে অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামকে নিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে পুলিশ। গত 17 ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রাম থেকে নিখোঁজের 5 দিন পর 4 শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। যেটা দেখা যাচ্ছে যে প্রধানত 2 জন, ওই সময় ইন্সপেক্টর তদন্ত আব্দুর রহমান যিনি ওসির দায়িত্বে ছিলেন, উনি 13 তারিখ রাত্রে ওনার কাছে আসার পরে উনি জিডি গ্রহণ করেন। জিডিটা পরের দিন সকালে নিয়েছেন এবং এই সংক্রান্তে ওনার তৎপরতা সন্তোষজনক ছিল না, এবং পরের দিন 13 তারিখে জিডি হওয়ার পরে যে অফিসার সাব ইন্সপেক্টর জিয়া জিডি তদন্তের দায়িত্বে ছিলেন, উনিও আশানুরূপ তৎপরতা দেখান নাই। পদ্মায় লঞ্চ দুর্ঘটনায় মা মেয়ে সহ একই পরিবারের 3 জনের লাশ ঢাকার খিলগাঁওয়ে তাদের বাড়িতে আনা হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। পুলিশ ও স্বজনেরা জানায়, বরগুনায় গ্রামের বাড়ি থেকে ফেরার পথে পদ্মার মাঝ নদীতে শনিবার মাঝরাতে সম্রাট ও এমভি জাহিদ নামে 2টি লঞ্চের সংঘর্ষ হয়। এতে লঞ্চে থাকা গৃহবধূ তাসলিমা বেগম ও তার শিশুকন্যা জান্নাতুল ফেরদৌস মারা যান। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার আরেক ছেলে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু আহমেদ। স্বজনেরা জানিয়েছেন, নিহতদের লাশ বরগুনায় দাফন করা হবে।
জাহিদ সাইডে 5 লাগাইতেছে, লাগাই দেওয়ার পর এক সাইড এমনভাবে লাগাইছে, এরা ফ্যামিলির 4 জনে ছিল, 4 জন আর 5 জন ছিল, 3 জন মারা গেছে, একজন মেডিকেলে। বাচ্চা কাছে খাওয়া দাওয়া করে আমার ওয়াইফ নিয়ে শুয়েছে, আমি গেছি বাথরুমে, তার মধ্যে দেই লঞ্চটা আর রুমে লাইতে আছে, তো সিঁড়ির গোড়ায় কোটা দেই আমার বাচ্চা কাচ্চা শোয়া, আল্লাহ নাই বুঝি যাইয়ে দেয়। লঞ্চ মালিক পক্ষ এবং ভিকটিমের যে মেইন নিজামুদ্দিন ওনারা বসতে বসে বসতে এখানে আইনগত কোনো ব্যবস্থা নেবে না, পারিবারিক ব্যাপারে ফেসলা করে নিছে। আর যদি আইনগত ব্যবস্থা নেওয়া হয় তাহলে সংশ্লিষ্ট থানায় যেখানে দুর্ঘটনা ঘটছে আর কি, ভিজলা মেহেন্দিগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। কম্পিউটার পণ্য আমদানিতে শুল্ক প্রত্যাহার ও ভোক্তা পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের পরও দাম কমেনি। নতুন এই আইন কার্যকরে রাজস্ব কর্মকর্তাদের মধ্যেই ধোঁয়াশা রয়েছে উল্লেখ করে এনবিআরকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। প্রযুক্তিপণ্য ব্যবহারে উৎসাহ দেওয়া হলেও চলতি অর্থবছরের বাজেট ঘোষণার পর হঠাৎ করেই কম্পিউটার যন্ত্রাংশ বিক্রির উপর 4% ভ্যাট আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রাজস্ব আয় বাড়াতে এনবিআর এর এমন সিদ্ধান্তকে ডিজিটাল বাংলাদেশ গঠনের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানায় সংশ্লিষ্টরা। এরই প্রেক্ষিতে গত ফেব্রুয়ারির মাঝামাঝি কম্পিউটারের বেশ কয়েকটি পণ্যের উপর থেকে ভ্যাট ও আমদানি শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তবে বাজারে এর কোনো প্রভাব পড়েনি ভোক্তার এমন অভিযোগের সত্যতা স্বীকার করলেন স্বয়ং বিক্রেতারা। এখনও কিন্তু সেই সুবিধাটা পাচ্ছি না। যখন কোনো কিছু প্রাইস বাড়ে, যেদিন গভর্নমেন্ট ডিক্লেয়ার করে সেদিনে বাড়ে, হয়তো বা তার আগেও বাড়ে, আর যেটার প্রাইস কমবে, ব্যাট কমবে, সেটা হয়তো 3 মাসও কার্যকর হবে না। কাস্টমার আজ পর্যন্ত প্রশ্ন করে না যে ব্যাট আছে কি নাই, আর ইম্পোর্টার বলতে এটা উল্লেখই করে না, উল্লেখ করলেই কমাইতে হবে প্রাইস, এমনও আগের মধ্যেই হচ্ছে। ভোক্তা পর্যায়ে এখনো কোনো প্রভাব না পড়লেও প্রযুক্তি পণ্যের ব্যবহার বাড়াবে এই সিদ্ধান্ত, এমনটা উল্লেখ করে তথ্য প্রযুক্তি খাতের প্রসারে উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের। খোঁজনক হলো যে তৈরি হওয়ার পরে আমাদের লিখে দিতে হয় মেড ইন চায়না, কারণ মেড ইন চায়না লিখলে এর উপরে ট্যাক্স ভ্যাট কম থাকে। এখন 0% আমদানিতে ভ্যাট, আর প্রোডাকশনের ক্ষেত্রে আছে 15%। মেড ইন বাংলাদেশ এই কথাটি লেখার জন্য আমরা প্রোডাকশন পর্যায়ে বা উৎপাদন পর্যায়ে আমরা চাচ্ছি যে ভ্যাট আছে 15%, এই ভ্যাটটি প্রত্যাহারের জন্য। এদিকে রাজস্ব বোর্ডের নতুন এই আইন বাস্তবায়নে বাধা স্বয়ং রাজস্ব কর্মকর্তারা, এমন দাবি সংশ্লিষ্টদের। যখন আমার কাস্টমস হাউসগুলোতে যাচ্ছি, ওনারা বলতেছে যে আমরা ভ্যাট তুলি নাই। মানে এই যে কনফিউশনটা তৈরি করা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের মতন প্রতিষ্ঠান এই ধরনের কনফিউশন তৈরি করতে পারে না। তাকে স্পষ্ট করে বলতে হবে যে আমার এইখানে এই ভ্যাট প্রযোজ্য আছে, এই ভ্যাট প্রযোজ্য নয়। পাশাপাশি মেধা সম্পদকে গুরুত্ব দেওয়া হলে কম খরচে প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাত করা সম্ভব বলে মনে করেন এই প্রযুক্তিবিদ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে 17 মার্চ থেকে রাজধানী সহ সারা দেশে স্বাস্থ্য সেবা সপ্তাহ উদযাপনের নানা কর্মসূচি নিয়েছে সরকার। রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তার সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, স্বাস্থ্যসেবা সপ্তাহে সব হাসপাতালের বহির্বিভাগে এবং সকল কমিউনিটি ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিশেষ স্বাস্থ্যসেবা দেওয়া হবে। এছাড়া স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি বিষয়ে আলোচনা অনুষ্ঠান, সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরাকের রাজধানী বাগদাদের কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 60 জন। এছাড়াও রোববার রাজধানীর দক্ষিণাঞ্চলীয় হিলা শহরে একটি নিরাপত্তা চৌকির কাছে এই বিস্ফোরণে কমপক্ষে 47 জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হিলার ওই নিরাপত্তা চৌকিটি একটি জনাকীর্ণ এলাকায় অবস্থিত। সামাজিক গণমাধ্যমে এই হামলার ব্যাপারে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর জানিয়েছে স্থানীয়রা। আহতদের হিলা হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় গণমাধ্যম। সেখানে চিকিৎসাধীন 11 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হামলার পরপরই এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে ইসলামী জঙ্গি গোষ্ঠী আইএস। এর আগে 2014 সালের মার্চ মাসে আইএসের ঠিক এমনই একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় 50 জন নিহত ও 1.5 শতাধিক আহত হয়। ওয়ার্ল্ড টি20-র আগে এশিয়ার দলগুলোর জন্য প্রস্তুতির মঞ্চ ছিল এশিয়া কাপ, যেখানে শ্রীলঙ্কা পাকিস্তানের ব্যর্থতার বিপরীতে সফল ছিল স্বাগতিক বাংলাদেশ। আর ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করে সর্বোচ্চ 6 বার এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করল ভারত। তবে ব্যাটিংয়ে কোহলি সাব্বিরদের মাঝেও হংকংয়ের বাবর হায়াত আর বোলিংয়ে
আলামিনের পাশাপাশি আরব আমিরাতের আমজাদ জাবেদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। আসর শেষে চলুন জেনে নেই টুর্নামেন্টের পরিসংখ্যানগত কিছু তথ্য। সুযোগ ছিল এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের, তবে সুপরিকল্পনার অভাবে অধরাই রয়ে গেল সেই স্বপ্নের। আবারও 2012-র এশিয়া কাপের পুনরাবৃত্তি। অভিজ্ঞ আর শক্তিশালী ভারতের বিপক্ষে ফাইনালের চাপ সামলাতে পারল না টাইগাররা। শ্রীলঙ্কাকে টপকে সর্বোচ্চ 6 বার এশিয়ার শিরোপা ঘরে তুলল ধোনির দল। তবে বড় দলগুলোর ক্রিকেটারদের মাঝেও ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়েছেন অন্যরাও। 194 রান করে হংকংয়ের বাবর হায়াত টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার। ম্যাচ খেলেছেন 3টি। আসরের 122 রানের একমাত্র সেঞ্চুরি ইনিংসটিও তার। টুর্নামেন্টের সর্বোচ্চ 8টি ছক্কার মালিকও হায়াত। 5 ম্যাচে 176 রানে দ্বিতীয় বাংলাদেশের সাব্বির রহমান সমান রান করলেও 2 ম্যাচ বেশি খেলায় তৃতীয় আরব আমিরাতের মোহাম্মদ ওসমান। 5 ম্যাচে 153 রান করে চতুর্থ ভারতের বিরাট কোহলি। আর 7 ম্যাচে 151 রান করে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক আরব আমিরাতের সাইমান আনোয়ার। 7 ম্যাচে 12 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী সংযুক্ত আরব আমিরাতের আমজাদ জাবেদ। 5 ম্যাচে 11 উইকেট নিয়ে দ্বিতীয় বাংলাদেশের আলামিন সমান উইকেট শিকার করলেও 2 ম্যাচ বেশি খেলায় তৃতীয় আরব আমিরাতে মোহাম্মদ নাবিদ। 4 ম্যাচে 7 উইকেট নিয়ে চতুর্থ পাকিস্তানের মোহাম্মদ আমির আর পঞ্চম শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকারা। দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ আর ম্যাচ উইনিং কিছু ইনিংস খেলায় টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে বাংলাদেশের সাব্বির রহমানের হাতে। নাসির সুলতান, সময় সংবাদ। অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে 5 উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনল অস্ট্রেলিয়া। জোহানেসবার্গে টসে হেরে আগে ব্যাট করে অধিনায়ক ডুপ্লেসির দুর্দান্ত ব্যাটিংয়ে 7 উইকেটে 204 রান করে প্রোটিয়ারা। জবাবে ওয়ার্নার ম্যাক্সওয়েল তাণ্ডবে 5 উইকেট হারিয়ে জয় তুলে নেয় অজিরা। টস হেরে ব্যাটিংয়ের শুরুতেই ডিভিলিয়ার্সকে হারায় প্রোটিয়ারা। দ্বিতীয় উইকেটে 62 রানের জুটি গড়ে ব্যক্তিগত 44 রানের ডিকক সাজঘরে ফিরলেও ক্যারিয়ারের সপ্তম 50 তুলে নেয়। রানের চাকা সচল রাখেন ফাফ ডুপ্লেসিস। এরপর মিলারের ঝড়ো গতি 33 ও ডুপ্লেসিসের 79 রানের সুবাদে 204 রানের বড় সংগ্রহ পায় প্রোটিয়ারা। জেমস ফকনার নেন 3টি উইকেট। জবাবে স্কোরবোর্ডে 32 রান যোগ করতে সাজঘরে ফিরে যান ফিঞ্চ, স্মিথ ও ওয়াটসন। এরপর টি-20 ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ও প্রোটিয়াদের বিপক্ষে অজিদের সর্বোচ্চ 161 রানের জুটি গড়েন ওয়ার্নার ও ম্যাক্সওয়েল। ক্যারিয়ারের দ্বিতীয় টি-20 50 তুলে ম্যাক্সওয়েল 75 এবং 12তম 50 তুলে ওয়ার্নার 77 রানে সাজঘরে ফিরলেও জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় অজিরা। শেষ পর্যন্ত কোনো নাটকীয়তা ছাড়াই 5 উইকেটে বড় জয় নিশ্চিত করেন ফকনার ও মার্শটুটি। লা লিগার খবর। স্প্যানিশ ক্লাব হিসেবে টানা অপরাজিত থাকার রেকর্ডটি ভিন্ন উচ্চতায় নিয়ে গেল জায়ান্ট বার্সেলোনা। স্বাগতিক এইবারকে 4-0 গোলে হারিয়ে টানা 36 ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়ল কাতালানরা। সেই সাথে 28 ম্যাচে 72 পয়েন্ট নিয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। এছাড়াও গেতাফে 1-1 গোলে সেভিয়া এবং মালাগা 3-3 গোলে ড্র করেছে দেপোর্তিভো লা করুনার সাথে। স্তাদিও মিউনিসিপালে ম্যাচ শুরুর আগে থেকেই স্বাগতিক এইবারের রক্ষণভাগের পরীক্ষা নিতে থাকেন মেসি সুয়ারেজরা। কিন্তু স্বাগতিকদের জালে গোল উৎসব শুরু করেন 20 বছর বয়সী মুনির এল হাদ্দাদি। 8 মিনিটে সুয়ারেজের পাস থেকে গোল করে বার্সাকে প্রথম লিড এনে দেন এই স্প্যানিশ স্ট্রাইকার। 41 মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। 74 মিনিটে স্বাগতিক ডিফেন্ডার রামিস মেসিকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি পায় এনরিকের শিষ্যরা, যা থেকে গোল করে প্রথমে খেলোয়াড় হিসেবে 8 মৌসুমে 20টি করে গোল করার নতুন রেকর্ড গড়েন মেসি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে 8 উইকেটে হেরে স্বপ্নভঙ্গ মাশরাফির দলের। ষষ্ঠবারের মতো শিরোপা জিতল টিম ইন্ডিয়া। বিশ্বব্যাংকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পাট কল বন্ধ করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। পাটকে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণা। এক সপ্তাহের বেশি যন্ত্রণায় ভুগে মারা গেলেন রাজধানীর উত্তরায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ সুমাইয়া। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি স্বজনদের। রাজধানীর মগবাজারে জোড়া খুনের মামলায় এমপি পুত্র রনির বিরুদ্ধে অভিযোগ গঠন। সাক্ষ্য গ্রহণ 11 এপ্রিল। এবং অভিবাসন বিষয়ে সহায়তায় লাইসেন্স নেই এমন ব্যক্তি, প্রতিষ্ঠান ও ভুয়া আইনজীবীদের বিরুদ্ধে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সোটোসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 নম্বর। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 162 নম্বর। আর সঙ্গে থাকুন সময়।